আচ্ছা, ওকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাইবার ল বাংলাদেশ নিয়ে। একটা ইথিক্যাল হ্যাকারের খুব বেসিক একটা স্কিল সেট হওয়া উচিত। সেটা হচ্ছে সে ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটির যে ল আছে, যে রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো সম্বন্ধে জানা এবং সেই সাথে লোকাল যে রুলস এবং রেগুলেশনস গুলো আছে সেগুলো সম্বন্ধে আসলে জানা। ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে জানতে হলে হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি, এনআইএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যদি আমি স্টাডি করি তাহলে আমি জিনিসটাকে জানতে পারবো। কিন্তু এটা এত সহজে আমাদের হাতে চলে আসছে, কিন্তু এই সাইবার বাংলাদেশের যে সাইবার ল এইটা নিয়ে আসলে অনেকেই ক্লিয়ার না। তো এই জন্য যারা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে অবশ্যই কাজ শেখার সাথে সাথে সতর্ক হয়ে কাজ করার জন্য এরকম একটা সেশন আমরা রাখছি। এবং এই সেশনের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা ইথিক্যাল হ্যাকার হচ্ছি তাদের অবশ্যই কিন্তু আমাদের লোকাল ল সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। কারণ লোকাল ল সম্বন্ধে যদি আমি জানি তাহলে কিভাবে আমি আমার কাজগুলোকে পরিচালনা করব সেই বিষয় সম্বন্ধে আমার একটা কমপ্লিট এবং ক্লিয়ার একটা ধারণা থাকবে। আমি আবারও জিজ্ঞাসা করে নিচ্ছি আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, ঠিক আছে। অনেকদিন পর আসলে বাহার থেকে বসে ক্লাস নিচ্ছি। হুম, বাসায় তো হেডফোন কানে দেওয়ার সময় পাই না মতো এমন অবস্থা। তো প্রথমে যে টপিক যেটা সেটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি আইন 2006। তার আগে জিজ্ঞাসা করে নিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ল থেকে পড়ে আসা কেউ ছিলেন কিনা। আচ্ছা, আমাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন যিনি, মনে খুব যতটুকু আমার মনে পড়ে। তাকে ভুল ফয়সাল বলছি? ভাই, নিউ ইয়র্কের ডেন্টিস্ট মনে হয়। এক মিনিট, ফয়সাল ডেন্টিস্ট? ভাই না, আরেকজন। না 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 না, আর একজন ছিলেন। ইসফার রহমান, ইসফার ভাই সম্ভবত ডেন্টিস্ট, এই আচ্ছা, আমেরিকাতেই। ফয়সাল ভাই ভাই হচ্ছেন আমি আছি ডিবিএ, লবের ডাটাবেজ গ্রাউন্ডে। অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, ফয়সাল ভাই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, ঠিক আছে। তো ল নিয়ে পড়াশোনা করছে এমন কেউ আছে কিনা এখানে? হ্যাঁ ভাই আমি আছি লবের গ্রাউন্ডে। আচ্ছা, জামান ভাই প্রেজেন্ট লিখছে। জামান ভাই মনে হয় খুব সম্ভবত। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আব্দুর ভাই। রহিম রাহাত, ল হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার অনেক আপনার এখানে হেল্প লাগবে। আমরা ফেসে টেসে গেলে আমাদেরকে একটু বের করে নিয়ে আসেন আর কি। হ্যাঁ অবশ্যই, এই জন্য আমি আচ্ছা, ঠিক আছে। তো টপিকটা কমন পড়ছে। টপিকটা কমন পড়ছে, হ্যাঁ। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি তো নিজে ল ব্যাকগ্রাউন্ডের না। আমি যে ইনফরমেশন গুলা পেয়েছি সেই ইনফরমেশন গুলাই হচ্ছে আপনার সামনে তুলে ধরেছি। কোনো সংশোধন থাকলে অবশ্যই আমাকে জানাবেন এই বিষয়গুলি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো সর্বপ্রথম যে কথা সেটা হচ্ছে যে অনলাইন ব্যবহার করা, দ্যাট মিনস ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে। একদম এটা বাংলা কথা। কারণ কি, ইন্টারনেটের মালিক কিন্তু কেউ না, আবার আমরা কিন্তু সবাই। ফেসবুকের মালিক কিন্তু আমরা কেউ না, এটা কিন্তু সত্য। এটা ফেসবুকের মালিক কে? মার্ক জুকারবার্গ, নাকি? কিন্তু ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি কিছু পোস্ট করেন, সেইটার দায়ভার কিন্তু মার্ক জুকারবার্গ নিবে না। এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে কি হলো? ফেসবুক আপনার জিনিস না হলেও ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু দায়ভার, লায়াবিলিটি কিন্তু আপনার উপরে গিয়ে পড়তেছে। তাহলে বুঝতে পারলাম জিনিসটা, যেটা আপনি ওন করেন না তারপরেও কিন্তু আপনার সেখানে দোষ থাকতে পারে। আচ্ছা, এখন এই যে মানে সচেতনতা, সেইটা যদি একটু না থাকেন, আপনি অসচেতন হলেই কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু সাইবার অপরাধের দায়ে কিন্তু ফেঁসে যেতে পারেন। তো জেনে হোক না জেনে হোক, আপনি যদি অনলাইনে যে কোনো অপরাধী করেন না কেন, তার কিন্তু আপনাকে মাসুল দিতে হবে। আর সাইবার অপরাধের বিচারে দেশে কঠিন আইন রয়েছে, এটা সত্য। যদি আইন কিছু নিয়ে বিতর্কতাও আছে, বাট যে আইনটি বিদ্যমান তার কিন্তু প্রয়োগও আছে। আর এই আইনের নাম হইতেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, যেটা সংশোধিত হয়েছে 2013-তে। তো সাইবার অপরাধ কিসে হয় সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ল এর বিষয়গুলা, এই যে অলরেডি একজন ল প্র্যাকটিশনার আছেন, তো ল এর বিষয়গুলা আমি যতটুকু টুকটাক পড়েছি, আমার কাছে কিছু জিনিস আসলে ভালো লাগে। কারণ যখন একটা ল বা একটা ফুল একটা ল তৈরি করা হয়,
তখন কার উপর প্রয়োগ করা হচ্ছে, কারা এ লর আওতায় আসবে, এবং যদি কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের একটা ডেফিনেশন কিন্তু আলাদা করে দেওয়া থাকে। এই জিনিসটা আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি যখন আমি এইগুলো নিয়ে জানতাম না, মানে লয়ের ব্যাপারটা নিয়ে জানতাম না। পরবর্তী দেখলাম যে প্রত্যেকটা ডেফিনেশন সুন্দর করে আইনের ভাষায় একটা করে দেওয়া থাকে, অর্থাৎ আপনি ওই উইকিপিডিয়া কিংবা বইতে একটা পড়ে আসছেন সাইবার সিকিউরিটি কিংবা সাইবার ক্রাইম, কিন্তু আবার লয়ের ভাষায় কিন্তু আবার সাইবার ক্রাইম বলতে কিন্তু আলাদা করে একটা সিগনিফিকেন্ট কিন্তু দেওয়া থাকে। তো সেটাও আমরা দেখবো। তো তো দেখি যে ল কি বলছে সাইবার অপরাধ আসলে কিসে হয়। তো ফেসবুকে বা কোনো গণমাধ্যমে কাউকে যদি কোনো নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক যদি কিছু পোস্ট করা হয়, হ্যাঁ, ছবি বা ভিডিও আপলোড করলে, কারো নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তমূলক পোস্ট দিলে, কোনো স্ট্যাটাস দিলে কিংবা শেয়ার বা লাইক দিলেও কিন্তু সাইবার অপরাধ হয়। আমি কথাটা কিন্তু আবারও বলতেছি, যদিও রেকর্ডিং হচ্ছে তারপর আমি আবার বলি। সেটা হচ্ছে যে ফেসবুকে বা কোনো গণমাধ্যমে কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তমূলক কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারো নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, কোনো স্ট্যাটাস দিলে, কিংবা কোনো একটা স্ট্যাটাসকে শেয়ার বা লাইক দিলেও কিন্তু সাইবার অপরাধ হতে পারে। জিনিসটা কি বুঝতে পারলাম কিনা? জি অনেকগুলা স্যার। কিন্তু অনেকগুলা কিন্তু পয়েন্ট। তো অবশ্যই কিন্তু কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো যাবে না, গুজব ছড়ানো যাবে না, কোনো ছবি বা ভিডিওকে আপলোড করা যাবে না। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমি একটা মানহানিকর পোস্ট দিয়ে দিলাম, সবাই দেখতেছে, আমি খুব মজা পাচ্ছি, টাকা তো একটা পকেটে আসতেছে না, খুব মজা পাচ্ছি, সবাই দেখতেছে, লাইক শেয়ার চলতেছে, আপনি কিন্তু সেটার অপরাধে কিন্তু ডিরেক্টলি কেসে জড়িয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে কারো নামে আপনার অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে কিন্তু আপনি সেখানে ফেঁসে যেতে পারেন। আবার কোনো স্ট্যাটাস দিলে কিংবা যদি এমনকি সেটা যদি আপনি স্ট্যাটাস দেন নাই, আবার আপনি কি দিছেন যে সেটাকে অন্যের একটা বিভ্রান্তিমূলক বা গুজব আপনি শেয়ার দিছেন, অথবা আপনি সামান্য একটা লাইক দিছেন সেটাতে, তাতেও কিন্তু সাইবার অপরাধ হতে পারে। লাইক দিলেও কেন হচ্ছে? কারণ হচ্ছে এখানে দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, এটা সবাইকে অ্যাক্টিভলি দেখাচ্ছেন যে সে একটা বিভ্রান্তমূলক কিংবা গুজব ছড়িয়েছে এবং আপনি সেটাকে সাপোর্ট দিচ্ছেন। এবং সেকেন্ড অপশন হচ্ছে কি যে ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে আপনার লাইক দেওয়ার জন্য আপনার স্ট্যাটাস, আপনার ফ্রেন্ড লিস্ট থাকা অন্য সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যারা আপনার অ্যাকাউন্টে লিঙ্ক, কিন্তু যার অ্যাকাউন্টে লাইক দিয়েছিলেন বা যার পোস্টে লাইক দিয়েছেন তার সাথে লিঙ্ক আপ নয়। এই জন্য তাদেরও কিন্তু ওয়ালে, যারা আপনার বন্ধু বান্ধব তাদেরও কিন্তু ওয়ালে কিন্তু আপনার লাইকের জন্য ওই গুজব বা ওই বিভ্রান্তিমূলক পোস্টটা কিন্তু তাদের ওয়ালেও শেয়ার হয়ে যাবে, অথবা তাদের হোম পেজও কিন্তু ভেসে থাকবে। তাহলে লাইক দেওয়াটা কিন্তু অনেক, কি বলবো, ঝুঁকিপূর্ণ, তাই না? জি স্যার। আমার মনে হয় সিন করাই উচিত না, যদি আনসিন করাটা অপশন দেখে থাকতো আর কি। আচ্ছা, তো কাউকে ইলেকট্রনিক মাধ্যমে হুমকি দিলে অথবা অশালীন কোনো কিছু পাঠালে বা দেশ বিরোধী কোনো কিছু করলে সেটা কিন্তু সাইবার অপরাধ হবে। তাহলে যদি মনে করেন যে আব্দুল্লাহ আল মাসুদ স্যার উনি কি করলেন, উনি মনে করেন যে সৌরভ কুমার সাহাকে হুমকি দিলেন ফেসবুকের মাধ্যমে যে কালকে ক্লাসে জয়েন করলে কিন্তু ফেসবুক হ্যাক করে দিব, এটাও কিন্তু সাইবার অপরাধের মধ্যে কিন্তু পড়বে। দেখেন, এই যে হুমকির কথা বলা আছে, বলাও যাবে না, এমন কোনো কিছু বলা যাবে না। আচ্ছা, আর দেশ বিরোধী কিছু করলে তো ডেফিনেটলি এর তার কোনো মাফ নাই, ডিরেক্টলি দেশদ্রোহীর মামলা হবে এবং মামলা হয়ে এখান থেকে বের হওয়াটা প্রায় ইম্পসিবল ব্যাপার আর কি। আচ্ছা, আবার ইলেকট্রনিক মাধ্যম যদি আপনারা হ্যাক করেন, এই যে বসে আপনারা হ্যাকিংই শিখতেছেন তাই না, এই যে পাইছি আপনাদেরকে, ইলেকট্রনিক মাধ্যমে হ্যাক করলে কিংবা ভাইরাস ছড়াই দিলে কিংবা কোনো সিস্টেমে না বলে অনধিকার যদি প্রবেশ করেন তাহলে কিন্তু সাইবার অপরাধ হতে পারে। এছাড়া অনলাইনে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও কিন্তু তা সাইবার অপরাধ হবে। এখন বিষয়বস্তু হচ্ছে যে আপনারা বলেন এখানে কারা কারা অনলাইনে জুয়া খেলেন, গ্যামলিং করেন? ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ না? কেউ আবার কিছু মনে করেন না, এমনি বললাম।
এখন আর কেউ বলবে না। যাক, আমাকে একটু বলে না, আমি তাদেরকে ধরাই দিলে দেখি পুরস্কার টুস্কার পাওয়া যায় নাকি সরকারের কাছ থেকে। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে আপনারা মোটামুটি জানেন, আমি জানি, তারপর আমি বলছি, হিউজ পরিমাণ কিন্তু এখন এই অনলাইন ভিত্তিক জুয়া কিন্তু খুব ভালোভাবে চলে আসছে। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে মানে আমার খুব ইয়ে লাগে আর কি, খারাপ লাগে বিষয়গুলো নিয়ে, যে এত বেশি অবাধে চলতেছে এবং খুব বেশি মানুষের ভিতরে ইনভলভ। তো এই ইনভলভমেন্টটা আসলে আসছে, এখন মানুষের মনে অনেক লোভ আছে, লালসা আছে, কিন্তু এইভাবে তো আসলে টাকা পয়সা কামানোটা তো পসিবল না, তাই না? কোনো হিসাবেও কিন্তু এটা আসে না। আর যে কোনো রকমের জুয়াই কিন্তু ইল্লিগাল আমাদের দেশে, সবাই আমরা কিন্তু এই বিষয়টা জানি কিনা জানি না। জি স্যার, ধর্মীয়, সামাজিক অথবা নৈতিক মানে দিক থেকে। ধর্মীয়, সামাজিক, নৈতিক সবই আছে। আর আমাদের বাংলাদেশেও এমনি লতেও কিন্তু জুয়াকে নিষেধ করা আছে। আপনাকে যদি জুয়া খেলতে অবস্থায় পাওয়া যায় তাহলে কিন্তু আপনার উপর কিন্তু কঠোর আইনি ব্যবস্থা আসবে কিন্তু। আচ্ছা, তো এখন অপরাধে যদি ফেঁসে যান তাহলে এখন কি করতে হবে সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি। আচ্ছা, অপরাধে আপনি যে কোনো কারণে আপনি যদি সাইবার অপরাধের শিকার হন, তাহলে আপনার নজরে আসা মাত্রই, আপনি সাইবার অপরাধের যদি যে কোনো কারণে শিকার হন, তাহলে নজরে আসা মাত্রই, আচ্ছা একটা জিনিস একটু বলি, কিসে সাইবার অপরাধ হয় এই বিষয়গুলো সম্বন্ধে তো আমরা মোটামুটি বুঝলাম তো নাকি? কোন কোন মেইন পয়েন্ট গুলাতে তো আমরা মানে তুলে ধরা হয়েছে এখানে, একদম যা আছে স্ট্রিপ করে তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা যদি বুঝতে পারি এখন যদি ফেসে যদি যান তাহলে কি করা যেতে পারে। তো ফেসে যদি যান, যদি আপনি মানে দেখছেন, চোখে পড়ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে একটা মেলিশিয়াস পোস্ট শেয়ার করা হয়েছে, দেখা যাচ্ছে বাংলাদেশের সরকার বিরোধী কোনো একটা পোস্ট, যেটা কিন্তু এখন কিন্তু প্রায় মানে ভালোভাবে চলছে, ফেসবুকে অনেকেই দিচ্ছে, অনেকেই বেনামি দিচ্ছে। বাট মনে করেন যে আহ, মানুষ যারা বেনামি দিচ্ছে তাদের বেনামি দিতে দেন, সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে পোস্ট হয়ে গেল, শেয়ার হয়ে গেল, অথবা কোনোভাবে লাইক দেওয়ার জন্য বিষয়টা একটা ঝামেলা হয়ে গেল, কিছু একটা হয়েছে আর কি। এইটার জন্য আপনাকে সঙ্গে সঙ্গে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনারা গা ঢাকা দিয়ে দিবেন। তাহলে তো আরো বেশি ফেঁসে গেল। ঠিক আছে। মানে পদ্ধতিটা আর কি যে খুবই আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, পদ্ধতি আনএক্সপেক্টেড ছিল। তো তাই বলি, স্যার কি বলে? সঙ্গে সঙ্গে আপনার গা ঢাকা দিয়ে দিবেন নাকি? বুক ফুলায় আগে থানায় যাওয়া লাগবে, আমার এই সমস্যা হয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আপনাকে সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশ্রয় নিতে হবে যে কোনো ঝামেলা হয়েছে। কারণ এই জিনিসটা আমার মোটামুটি চাক্ষুষ দেখা যায় না, অন্যদের ক্ষেত্রে কতটুকু আপনারা মত বা দ্বিমত পোষণ করবেন। সবার আগে গিয়ে আসলে মানে আইনের কাছে গেলে যদি আপনি আগে আপনার ডেটটা যদি আগে হয়, যে আপনি স্টেটমেন্ট দিয়েছেন এবং আপনার ডেটটা সবার আগে, তাহলে কিন্তু তার ব্যাপারে একটা পজিটিভ একটা মনোভাব রাখা হয়। আর যদি কেউ পরে যায় তখন তার বিরুদ্ধে তার তার ব্যাপারে একটু অতটা বেশি পজিটিভ মনোভাব রাখা হয় না। আমি বলছি না নেগেটিভ রাখা হয়, বাট অতটা বেশি পজিটিভ রাখা হয় না। তো শুধুমাত্র পুলিশের কাছে গেলেই হবে না, যে এখানে বলছে যে সাধারণ ডায়েরি করা যেতে পারে, আর আমি বলি যে অবশ্যই সাধারণ ডায়েরি করে আসবেন যায়। আপনাদের ফোন হারাই গেলে পরে, অনেকে আছে ফোন হারাই গেলে আমরা যাই না ইয়ার কাছে, কি বলে, ওই থানায়। আপনার থানার লোকজন আপনাকে ফোন খুঁজে দিবে কি দিবে না এটা আপনার এক্সপেকটেশনে রাখার দরকার নাই। কিন্তু আপনার ফোন দিয়ে ফিউচারে যদি কোনো ক্রাইম হয় বা কোনো কিছু, কোনো একটা কোনো যে কোনো রকমের ক্রাইমে যদি সংশ্লিষ্টতা পায়, তাহলে কিন্তু সবার আগে উঠবে কিন্তু আপনার নাম, যে এই ফোনটা আপনি ব্যবহার করতেন। তাহলে আপনার বাসায় পুলিশ চলে আসবে, আর আপনি আগে যদি জানায় রাখেন যে অমুক তারিখে অমুকটার সময় অমুক এলাকা থেকে আমি ফোনটা হারাই ফেলছি, অনেক খোঁজাখুঁজির পরও আমি আর ফোনটা খুঁজে পাওয়া যায় নাই, আমার ফোনের মধ্যে ফোন নাম্বার ছিল হচ্ছে যে নাম্বারটা ছিল ফোন নাম্বার 11 ডিজিটের, সেটা লিখবেন, এবং সাথে আইএমই নাম্বারটা নাকি জানি, আইএমইআই মনে হয় না? হ্যাঁ, আইএমইআই। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আইএমইআই, আইএমইআই। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
ওফ, মুখস্থ ভরা। আচ্ছা, তো এই নাম্বারটা হচ্ছে আপনারা সুন্দর করে এই দুইটা নাম্বার লিখে দিয়ে আসবেন, কারণ আপনি হচ্ছে সিম পরে তুলে ফেলবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই ফোন, ওই যে আইএমইআই নাম্বারটা আছে ওটার সাথে যে আপনার ফোনটা আগে চলতেছিল নাম্বারটা, এটা কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু টেলিকম সার্ভিসে ওদের ডাটাবেজে কিন্তু তোলা থাকে। তো অবশ্যই এই দুইটা বিষয় আপনারা এটা করবেন। আমার যতটুকু মনে পড়ে 2020 সাল অথবা 19 সাল, ও না না 20-19 হবে কেন, 2017 সালের দিকে আমি সবচেয়ে বেশি জিডি করছি হচ্ছে ফোন হারানোর জন্য। প্রায় একটা বছরে আমি প্রায় 6টা বা 8টার মতো উপরে আমি জিডি করছিলাম। আপনার 8টা ফোন হারাইছিল মানে এক বছরে? স্যার আপনি কি মানে ইয়ার সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কাজ করতেন? ল এনফোর্স এই লাইনে কাজ করতে গেলে টুকটাক একটু কাজ করা লাগেই আর কি। হ্যাঁ, একদম যে ও ফুল আচ্ছা। ইয়া তা না, টুকটাক কাজ করা লাগে। দুই এক জায়গা জায়গা দেখা যাচ্ছে বেঁধে রেতে গেলে তখন ওই কনসালটেন্ট হিসাবে আর কি ইয়া পড়ে, কল পড়ে আর কি। তো যাই হোক, ও যেটা বলছিলাম, তো এরকম লাগছিল না, আমার ফোন হারায় নাই, আমার পরিচিত মানুষের ফোন হারাইছে, বাট ওদের জন্য হচ্ছে গিয়ে জিডি করা লাগছিল আর কি। তো সবচেয়ে বেশি আর কি আমি এই ফোনের ব্যাপারে তখন জিডি করছিলাম। তো এই জন্য বললাম, তো ওই জিডি করতে করতে এমন হয়ে গেছিল যে জিডি কেমনে লিখতে হয় ওটা আর ওদের হাতে না দিয়ে নিজেই আমি লিখে টেকে কাগজে লিখে জমা দিয়ে দিতাম আর কি। শোনাও লাগতো না যে কি লিখতে হবে। এক্সপেরিয়েন্স। ওইটা অভ্যাস হয়ে গেছিল। তো যাই হোক, তো কোথায় কোথায় ছিলাম, ও, তো এখন জিডি করতে হবে। জিডি করার পরে বাংলাদেশ চাইলে আপনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, দ্যাট মিনস হচ্ছে বিটিআরসির সাথেও কিন্তু আপনাকে জানাইতে হবে। আর এটা ছাড়াও এতে করে কেউ যদি আপনাকে ওই মিথ্যাভাবে যদি ফাঁসানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি সুরক্ষা পেতে পারেন। আর আপনি যদি সাইবার অপরাধের গুরুতর শিকার হন এবং প্রতিকার পেতে চান, তাহলে তথ্য প্রযুক্তি আইনে 2006-তে এবং সংশোধিত 2013-তে আপনি আশ্রয় নিতে পারেন। এই আইনটা কি, আমি আপনাদেরকে একটা ইয়া দিয়ে দেবো, অনলাইন ডকুমেন্টেশন আছে গভর্নমেন্ট থেকে পাবলিশ করা। আমি আপনাদেরকে এই ক্লাসের শেষে, আমি ক্লাসের মধ্যে দেখাবো, প্লাস আমি ক্লাসের শেষেও আমি আপনাদেরকে আমাদের যে গ্রুপটা আছে আমি গ্রুপে সেটা শেয়ার করে দেবো। আচ্ছা, এই আইনের আওতায় থানায় এজাহার দায়ের করতে পারেন। আপনার ওয়েবসাইট কেউ হ্যাক করলে বা ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে হ্যাক করলে, আপনার ব্যক্তিগত তথ্য চুরি করলে কিংবা অন্য কোনো অপরাধের শিকার হলে দেরি না করে কাছের থানায় জানিয়ে রাখা উচিত। আর যদি সাইবার অপরাধ অভিযোগে মিথ্যাভাবে ফেঁসে যান, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বুঝিয়ে বলতে হবে যে আপনি পরিস্থিতির শিকার। আর যদি আদালতে আপনাকে প্রেরণ করেন, মনে করেন যে বুঝাই বলছেন তারপরে বলছেন না কিচ্ছু করার নাই, আপনার এখন পুরা মানে ইয়া তৈরি হয়ে গেছে, আপনার এগেনস্টে কেস তৈরি হয়ে গেছে, এখন আপনাকে আদালতে আমরা ইয়া করে দেবই, কি বলে, কি বলে ওয়ার্ডটা একটু ভুলে গেলাম। তো আদালতে চালান বলে ভাই। চালান কনফেশনাল চালান স্টেটমেন্ট নাকি? চালান 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 দিয়ে চালান দিবে। ও আচ্ছা চালান, আচ্ছা। হ্যাঁ। তা আদালতে আমি চালান দিয়ে দেবো। তো তাহলে কিচ্ছু করার নাই, আদালতে আপনি চলে যাবেন, যে ওখানে জাজকে বোঝানোর চেষ্টা করতে হবে যে কেন আপনি মানে কি কি জন্য হচ্ছে আপনি এই অপরাধের সাথে সংশ্লিষ্টতা আপনার নেই, তার ব্যাপারে আপনাকে বিভিন্ন যুক্তি তুলে ধরতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনি একটা কাজ করছেন সেটা মানে প্রমাণ করা যায়, কিন্তু আপনি একটা কাজ করেন নাই সেটা কিন্তু প্রমাণ করা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, এটা আমি বা আমার এই মানে অবজারভেশন থেকে বলা আর কি। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে যারা ওই যে প্রমাণ করতে চায় যে আমি আসলে কাজটা করি নাই, তারা কিন্তু দেখায় যে তারা ওই সময়ে অন্য কোনো কাজে অন্য কোনো জায়গায় তারা আসলে ইনভলভ ছিল, এবং সেটাকে প্রমাণ করা হয় যে সে অন্য কোনো জায়গায় ইনভলভ ছিল, এবং সেই ইনভলভমেন্টের কিছু প্রমাণস্বরূপ হিসাবে কিছু ডকুমেন্টেশন তাকে ইয়া করা হয়, কোর্টে সাবমিট করা হয়, এবং সেইভাবে আসলে আপনারা ইয়া পেতে পারেন আর কি, কি বলে সেভাবে আপনারা আহ কি বলবো কেসের থেকে বেরিয়ে আসতে পারেন। বাট প্রবলেম ভাই, হচ্ছে আমি যে, এক লাইন একটু বলবো হ্যাঁ শিওর মাঝখানে। শিওর, অবশ্যই অবশ্যই। আসলে এখানে বিষয়টা হচ্ছে কি যে হুম হুম যখন আপনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো এলিগেশন আনা হবে হুম হুম, যে আপনি অপরাধটা করছেন, হ্যাঁ তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আর কি যে প্রমাণের যে দায়িত্বটা বার্ডেন অফ প্রুফ যেটা বলে, হুম এটা হুম, রাষ্ট্রপক্ষের কাছেই থাকবে। আপনি আচ্ছা, শুধু আর কি যে হ্যাঁ না বা আপনার যদি না এর কোনো প্রমাণ থাকে শুধু সেটা দিবেন। হুম হুম, বুঝতে পেরেছি। না, আমাকে তো ইয়া সাবমিট করতে হবে না, মানে উকিল পক্ষ থেকে তো একটা তো ইয়া সাবমিট করতে হয় যে আমি ওখানে ওই সময় কিছু ছিলাম বা অন্য কোনো কাজের সাথে যুক্ত ছিলাম।
মানে এই- আমি আমি তো নিজে সাবমিট এটা করতে বলার পারবো জন্য না। আপনাকে মামলার শেষ পর্যায়ে গিয়ে একটা সময় দিবে যে আপনি কি ছিলেন কিনা বলেন, ও যখন প্রমাণ আচ্ছা না হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনলাইনের সবচেয়ে বড় ঝামেলাটা আমার কাছে মনে হয় কি যে অনলাইনে তো যে কোনো জায়গা থেকে আসলে ক্রাইম করা সম্ভব। তো তখন হচ্ছে কি যে মানে সহজে এটাকে আসলে প্রমাণ করা একটু মানে সহজে প্রমাণ করা যায় না, একটু কঠিন হয়ে যায় আর কি। যে অন্য কাজের সাথে যুক্ত ছিলাম, তো যুক্ত থাকা অবস্থায় আমি মানে করতে পারি নাই বা এত বেশি ব্যস্ত ছিলাম, এই বিষয়গুলো আসলে মানে বোঝানো একটু কঠিন আর কি। তারপরও ফরেনসিকের মাধ্যমে অনেক জিনিসপাতি দেখানো সম্ভব, এটাও একটা বিষয় থাকে থাকে। তারপর কিন্তু অনলাইন বেস যে ক্রাইম গুলো আছে বা সাইবার ক্রাইম গুলো আছে, এগুলো কিন্তু একটু জটিল। আব্দুর আব্দুর রহিম রাহাত স্যার, কি ঠিক বলছে কিনা? জি, এই মামলাগুলো প্রমাণ করাটা এবং এগুলোর ভিতরে জড়ায় গেলে এগুলো খুবই রিস্কি। সাইবার ট্রাইব্যুনাল আপনার এটা আদালতটাই ভিন্ন। আলাদা ভিন্ন, রাইট। আচ্ছা, আমি এখানে লেখা নাই, এটা আমি পরবর্তীতে আমি এটাকে আলাদা করে দিব। সেটা হচ্ছে কি যে আপনারা এই যে জিডি করবেন, তো জিডি করার পরে আপনাদেরকে আরো একটা জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যে এই যে ইয়া আমাদের যে মগবাজারে সিআইডি হেডকোয়ার্টার, সেখানে কিন্তু আলাদা সাইবার ক্রাইম ডিভিশনই আছে। তো ওদের সাথে আপনাদেরকে আসলে হেল্প নিতে হবে। যদি নাও নিতে চান, অ্যাটলিস্ট জানিয়ে রাখা ভালো। কারণ কোনো গ্যাঞ্জাম হইলে পুলিশ থেকে ডিরেক্টলি কিন্তু সিআইডি কাছে চলে যাবে। তো এরকমও কিন্তু তারা ওই যে অনলাইন বেস একটা গ্যামলিং নিয়েও কিন্তু তারা এর মাঝখানে কাজ করছিল। তো সেখানেও হইতেছে ওই আমি আর মেহেদি স্যারও সেখানে ইনভাইটেড ছিলাম আর কি। ওরা একটা রিসার্চ বেস ওয়ার্ক করছিল, কিভাবে এদেরকে ধরা যায়, পাকড়াও করা যায়, কিভাবে এদেরকে আনা যায়, আইনের আওতায় আনা যায়, এই বিষয়গুলা তাদেরকে ট্র্যাক করা, ট্রেসিং করা, খুঁজে বের করা। এবং বেশ কিছু আমরা এরকম রিসোর্সও তাদেরকে আমরা খুঁজে দিয়ে আসছিলাম। হিউজ একটা ডাটাবেস বানিয়ে দিয়ে আসছি যে কই কই আছে, কারা আছে, অনলাইনে কোথায় কোথায় এদেরকে পাওয়া যাচ্ছে। তো দেখলাম যে ওদের ওখানে ভালো আসলে ইকুইপমেন্ট আছে, ওদের ট্রেইনড ক্রু আছে যারা হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করে। এবং অফিসার্স লেভেল পর্যন্ত ওদের এরকম ট্রেন পার্সোনাল আছে এই সাইবার ক্রাইম নিয়ে কাজ করার জন্য। তো এই জন্য আর কি বলো, ওদের সফিস্টিকেটেড একটা ল্যাবও আছে ভালো সাইবার ক্রাইম ইনভেস্টিগেট করার জন্য। তো এই জন্য বললাম যে যদি আপনাদের এরকম ঝামেলা হন, আপনারা সেখানে কিন্তু চলে যাবেন। আর অনেকেই মনে করে যে সিআইডি ওখানে গেলে আসলে হেল্প পাওয়া যায় না, বাট আমি একটু ডিফারেন্ট জিনিস দেখছি যে। তো আপনাদেরকে ডিফারেন্ট দেখাতে পারে কারণ আপনাদের মাধ্যমে তো মার্কেটিং হতে পারে। হ্যাঁ, সেটাও একটা ইস্যু হতে পারে, বাট তারপর আমাদের তো মানে কিছু জিনিস দেখলে তো বোঝা যায় যে কোনটা আসলে অভিনয় আর কোনটা রিয়েল। এটা দেখলে বোঝা যায়, এতটাও যে বোঝা যায় না তা কিন্তু না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আসলে পরখ করা আহ, লাগে। হ্যাঁ, তো যেরকম আমার কাছে আমার হচ্ছে ওই আমি পাসপোর্ট করেছি আমার এই বছরের প্রথমের দিকে। তো হুম, সবাই বলছিল যে ঘুষ ছাড়া হয় না, দালাল ছাড়া হয় না, এটা সেটা। আমি অনলাইনে নিজে ঘাটাঘাটি করে এটা করে সেটা করে আমি একটা টাকা কাউকে না দিয়ে নিজে পাসপোর্ট করছি। নিজে পাসপোর্ট তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ, কোথাও এটা কিন্তু আরেকটা সত্য কথা। এটা একটা, হ্যাঁ, এটা ট্রু ছিল যে টাকা ছাড়া আগে হইতোই না। কিন্তু আমি বেশ বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে টাকা পয়সা ছাড়াই একদম খুব ভালোভাবে কিন্তু আসলে পাসপোর্ট তৈরি হচ্ছে। যাই না অন্যদের হয়তো ডিমত থাকতে পারে, বাট আমি পাসপোর্টের যতগুলো আসলে কাজগুলো দেখছি আর কি পার্সোনালি, এবং কিছুদিন আগেও আমি পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসছি আমি আমার। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মানে একবারের জন্য আসলে লাগে না এগুলা। কিছু কিছু ক্ষেত্রে ওরা সরাসরি হেল্প ওইভাবে করে না, কারণ করলে পরে তো ওদের তো এক ধরনের লস, বুঝছেন। তার জন্য আমার একটু ঘোরা লাগছে, কিন্তু টাকা পয়সা অতিরিক্ত কাউকে দিতে হয়নি। এই আর কি। আচ্ছা আচ্ছা, and কিছু ক্ষেত্রে বলতে পারবো না কোন ক্ষেত্রে, বাট আমি স্টেট ফরওয়ার্ড যা প্রসেস দেখে আসছি সবই আমার কাছে মানে ফ্রি অফ কস্টিং এ মনে হয়েছে। অনেকে আবার লাস্ট পর্যন্ত বলে যে তাড়াতাড়ি টাকা পয়সা না দিলে 6 মাসের আগে পাসপোর্ট দেন, এরকম মনে হয় কথাবার্তা আছে, মনে হয় কারো মতামত হতে পারে। বাট আমি লাস্টে এক ফ্রেন্ড তার বাসার ফ্যামিলি মেম্বারদেরকে পাসপোর্ট করাইলো, এবং উইদাউট এনি টাকা পয়সা সে 18 দিনের মাথায় পাসপোর্ট পাইছে। সুন্দর। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এই যে ঢাকার হচ্ছে আগারগাঁও যে পাসপোর্ট অফিসটা আছে সেটার কথা বলছি, বাকিদের অবস্থা বলতে পারবো না। আচ্ছা যাক, আগাই, পাসপোর্ট অফিস চলে গেছি আমরা। তো সাইবার নিরাপত্তা এবং সাইবার অপরাধ ও তদন্ত বিচারের উদ্দেশ্যে 2006 সালে প্রণয়ন করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, অন্যদিকে এই উদ্দেশ্যে 2015 সালে প্রণয়ন করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এবং সর্বশেষে যেটা আসছে সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা আসছে আমার 2018 সালে। দেখি এটা একটু ওপেন করে দেখি কি লেখা আছে এটাতে। আচ্ছা,
এই লিঙ্কটাতে তো মেলা কিছু লেখা আছে। কি ব্যাপার, এখানে তো আরো কিছু ছিল। আচ্ছা যাক, সমস্যা নেই, আমি আপনাদেরকে এই লিঙ্কটাই ডিরেক্টলি আপনাদের চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। ভাই আইনের জন্য বিডি লস একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, বিডি লজ না? বিডি লস, হ্যাঁ, আচ্ছা ওইখানে আপনি বাংলাদেশের সমস্ত আইন পাবেন গেজেটের। এটা মনে হয় ভাইয়া ওই যে আপনার জাতীয় তথ্য বাতায়নের ইয়াতেই আছে, তাই না ভাই আব্দুর রহিম রাহাত? না না, এটা আলাদা একটা ওয়েবসাইট সম্পূর্ণ, শুধু আইন এটার ও ভিতরে। আচ্ছা, বিডি লস। বিডি না লজ আমি ওই যে ডট এই যে মিন ল না? মিনি.gov.bd, হ্যাঁ। আমি ওই যে আচ্ছা জাতীয় তথ্য বাতায়নের এই যে এখানেও আমি অনেক আইন পাইছি, বুঝছেন না? আপনার ইয়া অনুসারে, আপনার সাল অনুসারে, বুঝছেন না? এটা কি সমস্ত আইন এখানে দেওয়া আছে নাকি? হ্যাঁ, সমস্ত আইন আছে ম্যাক্সিমাম আর কি। আপনাকে আচ্ছা, সাল, আইনের সাল বা যে প্রথম অক্ষর হুম, এভাবে একটু খুঁজে নিতে হবে। বুঝতে পারছি। সাইবার ক্রাইম নিয়ে এখানে কিছু আছে? দেখি। সাইবারের তো এক এই ডিজিটাল স্যার নিরাপত্তা, আমার প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ইয়াতে গেলে পোর্টালে ওইখানে পাওয়া যাবে স্যার। হুম, আমি ওইখান থেকে ডাউনলোড করছিলাম সাইবার নিরাপত্তা আইনের ইয়াটা, পিডিএফ ফাইলটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা আমি আর একটা পরবর্তী সময় ঠান্ডা মাথায় দেখবো এখানে কি অবস্থা। আর আব্দুর রহিম স্যার, আপনি কি কেন? এখন কি ল নিয়ে কি প্র্যাকটিস করতেছেন নাকি? হ্যাঁ, আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। ঢাকা জজ করে প্র্যাকটিস করতেছেন না? হ্যাঁ, এই যে আচ্ছা, ল এর লিংকটা দিছি আমি, এই যে ইসের আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের চ্যাট বক্সে। হ্যাঁ চ্যাট বক্সে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই যে ওই ইয়াটা। আচ্ছা নাইস, তাহলে আমি এটাকে, হ্যাঁ এটা ছিল রাইট। আচ্ছা আমি এটাকে ইয়া করে দিব, কি বলে এটাকে আমি আবার আপডেট করে নিব। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লয়ের ব্যাপারে এখানে ডিসকাশন আছে। তো যারা জানি না তারা এটা একটু দেখে নি। আমাদের মধ্যে সবারই আসলে একটা ইয়ে থাকে, ধারণা থাকে যে কম্পিউটার বিষয়টা আসলে খুব ক্ষুদ্র একটা জিনিস, আর কম্পিউটারের ইনফরমেশনটা আসলে খুব ক্ষুদ্র একটা জিনিস। এইটা দুই একজন মানে জানলেও আমাদের প্রবলেম না, তো এই জন্য আমরা আসলে আক্রমণ করেই দিই। তো এই বিষয়টা আসলে একদমই কিন্তু মানে ভুল কথা। কারণ হচ্ছে যে আমি যে কিছু এখন অপরাধ নিয়ে কথাবার্তা বলবো, এইগুলা আপনারা দেখবেন যে সামান্য একটা অপরাধের জন্য কিন্তু শাস্তি কিন্তু অনেক গুরুতর এবং কঠিন কিন্তু হতে পারে। প্রথমে যেটা বলতেছি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ইনফরমেশন তথ্য ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার এ যদি বেআইনি প্রবেশ করে, ক্ষতি সাধন করে, বিনষ্ট করে বা অকার্যকর করার চেষ্টা করে, অথবা তাহলে অনধিক 7 বছরে কিন্তু জেল হতে পারে এবং জরিমানা কিন্তু 25 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, আপনি মনে করেন নর্মাল একটা কম্পিউটার সার্ভারও যদি আছে, সেটা যদি আপনি যদি কোনো রকম করে ক্ষতি করার চেষ্টা করেন, তাহলেও কিন্তু এখানে কিন্তু পড়তে পারে। আর এই যে যদি ক্ষতি সাধন করে, একটা হচ্ছে এই যে চেষ্টা করে, এটা হচ্ছে চেষ্টা করার জন্য হইতেছে হচ্ছে এত টাকা জরিমানা, আর অথবা 7 বছর জেল। আর আরেকটা এটা যেটা সেটা তো উভয় ওভার হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো আমি যদি ক্ষতি সাধন করে ফেলা ডিরেক্টলি, তাহলে কিন্তু 14 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা 1 কোটি টাকা জরিমানা হতে পারে। তো আপনাদের এখন উচিত হবে যে কারো কোনো সিস্টেমে হ্যাক করার জন্য যদি বসেন, তাহলে মোটামুটি অন অ্যান এভারেজ 1 কোটি টাকা নিয়ে বসেন। সেটা কাজ করলেও তো হয়। ও না না উম, না, থাক। কি কাজ করবেন আর? যে কাজই করেন এটার কোনো মানে রক্ষা নাই না, আমি এখানে। আমি একটা বড় লোক হওয়ার একটা বুদ্ধি বাই করতেছিলাম, কিন্তু ব্যাকফায়ার করছে মাথার মধ্যে। থাক না। হ্যাঁ থাক, তাহলে রাখেন, আপনার কাছে বুদ্ধি রাখেন।
আচ্ছা, তো দেখেন আমরা যে সবাই তো একটা জিনিস জানি, টুকটাক আইন টুকটাক আমরা সবাই জানি যারা ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম। ওই যে লেখা হতো না যে কেউ মার্ডার করলে তাকে 14 বছরের জেল দিয়ে দিত, পরে ফাদার মার্ডার করছে, পরে জেল থেকে বের হয়ে গিয়ে দেখে যে তার ছেলে স্কুল থেকে পড়ে সে এখন অনেক বড় হয়ে গেছে। এরকম সব সিন দেখতাম না আমরা। তো দেখেন সেটা কিন্তু মার্ডারের শাস্তি ছিল হচ্ছে 14 বছর। আর আপনি সিম্পল একটা আইটি ইনফ্রাস্ট্রাকচারে জাস্ট আপনি নষ্ট করছেন, তার জন্য কিন্তু আপনি মার্ডারের সমান কিন্তু আপনি হতে পারে, জরিমানা হতে পারে, শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে। তাহলে 14 বছর হাতে নিয়ে হ্যাক করতে বসেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কম্পিউটার সিস্টেমে কেউ যদি বেআইনি প্রবেশ করে অথবা সহায়তা করে, তাহলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা প্রায় 10 লক্ষ টাকা হতে পারে। আর বেআইনিভাবে যদি কোনো ব্যক্তি যদি কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের কোনো উপাত্ত, উপাত্ত মানে কি জানি তো, ডেটা, ডাটা। ডাটা, তো এই ডেটা, উপাত্ত ভান্ডার, দ্যাট মিনস ডেটাবেজ, তথ্য বা উদ্বৃত্তাংশ, তথ্য বা তথ্যের উদ্বৃত্তাংশ গ্রহণ করে, বা কোনো উপাত্তের অনুলিপি সংগ্রহ করে, অনুলিপি মানে কি, কপি কপি করে, করে। কপি। কপি করে, তাহলে কিন্তু সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। আর কম্পিউটারে যদি কেউ সোর্স কোড পরিবর্তন করে, তাহলে ধ্বংস করলে সেটা 3 বছর সাজা হয়, জরিমানা 3 লক্ষ টাকা। সোর্স কোড কি? সোর্স কোড হচ্ছে কি, সোর্স কোড মানে, যে আচ্ছা স্যার বলেন। এটা হচ্ছে যে আপনি কোনো সফটওয়্যার লিখছেন, সেই সফটওয়্যারের যে মেইন যে বেস লাইন কোডটা যার জন্য আপনার সফটওয়্যারটা চলতেছে, সেই সফটওয়্যারের কোডগুলো হচ্ছে সোর্স কোড বলে। ও মানে যে মেন ফান্ডামেন্টাল যে কোড আমার সফটওয়্যারের, মানে হ্যাঁ, আপনি যে একটা ওইটাকে প্রোগ্রাম নিলে পরে লিখছেন না, ওটা। ওই প্রোগ্রামের যে কোডটা ওইটা। বুঝতে পারছি। আচ্ছা, কোন ব্যক্তি যদি ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ান, প্রচারণা করলে, আবার মদত, প্রচারণা অথবা যদি মদত দেন, যে আপনি কিছু করে কিন্তু শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, তাহলেও কিন্তু আপনার মার্ডার করার সমান কিন্তু আপনার শাস্তি হতে পারে। দ্যাট মিনস 14 বছরের কারাদণ্ড এবং জরিমানা কত, 50 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারলাম স্যার। জি, হ্যাক করতে ইন্টারেস্টেড কে কে বলেন? আমি তো ডিফেন্ডার হব, আগেই তো আমি বলছি। কখনোই ইন্টারেস্ট ছিলাম না, সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করবো। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করে এবং জনগণের মধ্যে যদি ভয় ভীতি সঞ্চার করার জন্য কোনো ডিজিটাল মাধ্যমে বৈধ প্রবেশের প্রতিবন্ধকতা করে, তারও কিন্তু শাস্তি 14 বছর পর্যন্ত হতে পারে এবং জরিমানা প্রায় 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আর কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতি নিয়ে যদি কেউ আঘাত করে, এমন কিছু ডিজিটাল মাধ্যমে প্রচার করে, তাহলেও কিন্তু 10 বছরের সাজা হতে পারে, জরিমানা কিন্তু 20 লক্ষ টাকা হতে পারে। এক একটা সব বিশাল বিশাল পাহাড় সমান সাজা সব। আমি তো আপনাকে বললামই তো, আপনাদের মনে হয় যে না একটা পোস্ট দিয়ে দিলাম বাহ শেষ, হ্যাঁ, এই সামান্য জিনিসের জন্য কি হবে, 500 টাকা নিয়ে ছেড়ে দিবে আর কি, নাকি? ওরকমই তো অনেক মানুষ মনে হয় ভাবে। আইনটা অনেক কঠিন। হ্যাঁ, নিরাপত্তা আইনটা অনেক কঠিন, যে সাইবার ক্রাইমের ভিতরে যেগুলো পড়ে। হ্যাঁ, না এটা শক্ত করে আইন দেওয়ার রিজনও আছে। আর আমি মনে করি যে আমাদের যে আইনের যে ইয়াগুলা দেওয়া আছে, সেখানে অনেক পুরনো মনে হয় কিছু আইন আছে যেগুলাকে আসলে সংস্কার করা কিছুটা জরুরি আর কি। আমি লাস্ট পর্যন্ত দেখেছি যে ওই যে মোটরযান রিলেটেড মানে ট্রাফিক যে আইনগুলো আছে, সেখানে অনেক পুরনো বেশ কিছু আইন আছে, লাইক 100 টাকা জরিমানা, 50 টাকা জরিমানা, 500 টাকা জরিমানা, এরকমও কিছু আইন ছিল। হ্যাঁ, খুব রিসেন্টলি এই আইনটা তারা অনেক জায়গায় চেঞ্জ করছে, যেমন ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালালে আপনার জরিমানা সর্বোচ্চ 500 টাকা ছিল। আবার গাড়ির কাগজ নিয়ে যদি আপনি যদি না চালান, মানে ব্লু বুক যেটাকে বলে, তাহলে আপনার সেটা জরিমানা ছিল সর্বোচ্চ 500 টাকা অথবা 1000 টাকা, যতটুকু মনে পড়ে আমার। কিন্তু পরবর্তীতে এগুলাকে সংশোধন করে, কারণ বর্তমান সময় 500 1000 টাকা তো সবার পকেটেই থাকে এমনিতেই, তো যাওয়ার সময় যাতে 500 টাকা ধরা দিয়ে চলে গেল, তাহলে তো আর কি লাভ হলো।
তো এই জন্য বর্তমানে পরে সেটাকে চেঞ্জ করছে। আপনি ড্রাইভিং লাইসেন্স কে যদি গাড়ি লাইসেন্স না নিয়ে গাড়ি চালান না, তাহলে মনে হয় 5,000 টাকা জরিমানা আনছে। আর ব্লু বুকতে না চাইলে 10,000 টাকা জরিমানা। আমাদের মেন সমস্যা হচ্ছে আইনের প্রয়োগটা নাই আর কি। আমার এখনো মনে হয় আমাদের অনেক আইনের সমস্যা আছে, কিন্তু যেটুকু আছে তাও যদি যথাযথ প্রয়োগ হয় এবং বিচার ব্যবস্থা যদি দ্রুত করা যায়, অনেকটা হুম। সমস্যার সমাধান হবে এবং মানুষ অনেকটা আইনে আসবে, আমার যেটা মনে হয়। আমার কাছে আইন নিয়ে কোনো কনফিউশন নাই। হ্যাঁ ঠিক আছে, শাস্তির কিছু কিছু আছে পুরনগুলো ছিল সেগুলো আপডেট করা হচ্ছে, বাট আইন যে যেভাবে সুন্দর করে বলা আছে আইন নিয়ে আমার কোনো কনফিউশন নাই। আমার প্রবলেম হচ্ছে যে ওই যে প্রয়োগটা নিয়ে আর কি ঝামেলা, কারণ প্রয়োগ করতে গেলে আসলে অনেক প্র্যাকটিক্যাল অবস্টাকল ফেস করতে হয়। হ্যাঁ, তো যাই হোক। এইখানে একটু অসামঞ্জস্যতা আছে। এটা হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের মাদার ল যেগুলা আচ্ছা। কনস্টিটিউশনের সাথে সিপিসি, সিআরপিসি, পেনাল, এভিডেন্স, ম্যাক্সিমাম আইনগুলো আপনার ব্রিটিশদের শাসন আমলে তৈরি করা। রাইট। পরবর্তীতে হুম। আমরা কিছু কারেকশন করছি, অ্যামেন্ডমেন্ট করছি, কিন্তু মেইন যে বেসটা এটা ওদের রয়ে গেছে। তো ওরা যেই পারপাসে করছিল অ্যাপ্লাই করছে গুলো তো এই পারপাসটা এসে পড়বে। আহ, সে পারপাস তো আছেই, কিন্তু ঝামেলা হচ্ছে কি যে ওই যে শাস্তি যে জরিমানা বা শাস্তির যে ইয়াগুলা দেখা যাচ্ছে কি অনেক কম ছিল, কারণ 1970 সালে 500 টাকা কিন্তু অনেক টাকা ছিল, কিন্তু বর্তমান সময়ে 500 টাকা কিন্তু মানে ভ্যালুলেস এর কাছাকাছি বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মূল্যমানের দিক থেকে। মূল্যবান ঠিক অ্যামেন্ডমেন্ট ঠিক। হয়েছে 18 তে যে আপনি মাত্র বললেন না যেটা হুম সড়ক আইন, হুম সড়ক হুম পরিবহন আইন, ওটা তো 18 তে হুম। অ্যামেন্ডমেন্ট হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর অনেক কিছু তো এখনো আছেই। 5 মার্ক 33 সবাই জানেন না কাহিনীটা? কি 5 মার্ক 33 আবার কি কাহিনী? আপনার হচ্ছে ব্রিটিশদের সময় থেকে যে 5 মার্ক 33 সেটা নিয়ম ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশের জন্য, কিন্তু ও ইংরেজদের আচ্ছা। জন্য ছিল 5 মার্ক 66। কারণ ওরা ধারণা করতো যে আমাদের বুদ্ধিমত্তা ওদের তুলনায় অর্ধেক, যার জন্য ইংরেজদের 5 মার্ক 66 থাকলেও উপমহাদেশের মানুষদের জন্য 5 মার্ক থাকতো 33। কারণ এরা তো লোয়ার ক্লাস, ওদের ওদের হিসাবে যে তারা তো, আমরা তো লোয়ার ক্লাস, আমাদের অত দিলে পরে আমরা পাশ করতে পারবো না, যার জন্য পরে আমরা আমাদেরকে 33-এর বেশি পেলে আমাদেরকে পাস, অথবা 33 পেলে পাস দিয়ে দেওয়া হবে। সেটা এখন পর্যন্ত চলতেছে। আচ্ছা, না আমি এই এই এক্সপ্লেনেশন শুনছি এক জায়গা থেকে, বাট আমার একটু ডাউট আছে আসলে এই ব্যাপারটা এরকম কিনা। আচ্ছা, তো যাই হোক। তো আমি মনে করি 5 মার্ক মিনিমাম 50 থাকা উচিত। একটা যে কোনো টপিক সম্বন্ধে আপনি যদি অর্ধেকই না জানেন তাহলে এটা খুবই মানে বাজে একটা বিষয় আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, কোনো ব্যক্তি যদি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে, আচ্ছা পেনাল কোড 499, এটা আমি জানি না, এটা আব্দুর রহিম স্যার যদি একটু আমাকে এক্সপ্লেন করে দিতেন। তো যদি ভঙ্গ করে এবং কোনো অপরাধ করেন তাহলে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড ভোগ করতে পারেন অথবা 5 লক্ষ টাকা জরিমানা কিন্তু হতে পারে। আর এরপর হচ্ছে কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আইনের বহির্ভূতভাবে ট্রানজাকশন করেন তাহলে কিন্তু 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা কিন্তু জরিমানা হতে পারে। যদি কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অতি গোপনীয় বা গোপনীয় তথ্য ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ধারণ করে, প্রেরণ করে বা সংরক্ষণ করে তাহলে কিন্তু তার 14 বছরে কিন্তু কারাদণ্ড হতে পারে, 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবং লাস্ট হচ্ছে কি, এইখানে এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা আমি পরে দেখে জানাবো এখানে কি সমস্যা এটা। আচ্ছা, লাস্ট হচ্ছে এখানে আসলে দুইটা সংজ্ঞা মতো দেওয়া আছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম জিনিসটা আসলে কি। তো সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি জনসাধারণে বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে বা ক্ষতি হবে মর্মে জানা সত্ত্বেও এমন কোনো কাজ করে যার ফলে কোনো কম্পিউটার রিসোর্স বা কোনো তথ্য বিন্যাস বাতিল বা পরিবর্তন হয়, বা তার মূল্য বা উপযোগিতা হ্রাস পায়, বা অন্য কোনো ভাবে একে ক্ষতিগ্রস্ত করে, এমন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে এর ক্ষতি সাধন করে, কিন্তু তিনি মালিক বা দখলদার নন, হ্যাঁ ওনার কিন্তু না, কিংবা তাকে কোনোভাবে তাকে দেওয়া হয়নি, তাহলে কিন্তু আপনি এটাকে হ্যাকিং হিসাবে কিন্তু ধরা হবে। পয়েন্টগুলা কিন্তু ভালো করে খেয়াল করে দেখে নিব আবার।
এই হ্যাকিং বলতে আসলে কি বুঝাচ্ছে, আইনের ভাষায় এটা সংজ্ঞাটা কি সেটা সুন্দর করে বলা আছে। এবং এরকম টাইপের কোনো হ্যাকিং হইলেই তার কিন্তু 10 বছরের কারাদণ্ড দণ্ডিত হবে, এবং 1 কোটি টাকা অর্থদণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে, অথবা উভয় দণ্ড কিন্তু হতে পারে। একটা জিনিস কিন্তু মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, যখন আপনার এগেনস্টে চার্জ ফাইল করা হবে তখন কিন্তু একটা কিন্তু কেস করা হবে না, কেস কিন্তু 4-5টা দিয়ে কিন্তু করা হবে। ওই তখন 14 বছর 10 বছর সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে কি যে আপনার আজীবন হয়ে যাবে। আর মনে করেন যে সবগুলা মিলে আপনার জরিমানা চলে আসবে প্রায় মনে করেন 10 কোটির কাছাকাছি। তো এবং ওই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, যতগুলা আপনার ধারাতে আপনাকে কেস করা হবে, প্রত্যেকটা কেস কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু পাশ করে বেরিয়ে আসতে হবে। ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, আপনি মনে করেন না যে আপনি মানে 5টা করা হয়েছে, 4টাতে পাশ করছেন, 5 নাম্বারটা পাশ না করলেও চলবে। এইটা একদমই কিন্তু ভুল কথা। প্রত্যেকটাতে আপনাকে পাশ করে বেরিয়ে আসতে হবে। মিনিমাম একটা যদি বেঁধে থাকে, যে একটা কেসও বেঁধে আছে, আপনি কিন্তু স্টিল কিন্তু দোষী, এবং আপনার কিন্তু জরিমানা এবং শাস্তি কিন্তু হইতে পারে। তো সুন্দর। তো বি ভেরি ভেরি কেয়ারফুল। আচ্ছা, এটা তো এমনও ব্যাপার যেটা হচ্ছে গিয়ে সাপোজ আরেকজন করছে আমারে ফাঁসাই দিছে আপনি কখন আসছেন? প্রারম্ভিক হ্যাঁ, প্রারম্ভিক এটা মানে কি? সৃষ্টির শুরু থেকে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এমন হইতে পারে আপনাকে ফাঁসাই দিতে, তাহলে আপনি ফেঁসে যাবেন, কিছু করার নাই। মানে এটাকে আমার প্রুফ করতে হবে যে এটা আমি করিনি, এক্স্যাক্টলি। এটা তো easy। আপনাকে জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা, আর আপনি কি 1 কোটি টাকা নিয়ে বসে আছেন? 1 কোটি টাকা যদি আপনাকে থাকতো, আপনি তো হ্যাকিং এ আসতেন না। কথা কি সত্য না? না, কথা সত্য না? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাকিং করে আরো বেশি টাকার জন্য। আরো 20 টাকার জন্য? আহ, 1 কোটি টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, তাহলে তো আপনি এমনিতেও তো 1 লাখ করে টাকা পাবেন হুম, প্রতি মাসে। আমি টাকা। কয়দিন আগে ভুলে একটা কাজ করে ফেলছিলাম। সেটা হচ্ছে এন ম্যাপ দিয়ে একটু প্র্যাকটিস করতে যায় বাংলাদেশ প্রতিদিন ওয়েবসাইটের হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস বসে একটু স্ক্যান ট্যান করে ফেলাইছিলাম ঝুলে ঝুলে, বুঝছেন? হুম। তো পরে আর মনে করেন যে হঠাৎ করে যে মনে হয়েছে ক্যান্সেল ম্যান্সেল করে রেখে দিছি। তো ভাবতেছিলাম যে এখন কি কালি টালি সব ফেলাই টেলাই দিয়ে নতুন করে আবার ভিএম সেট আপ করবো নাকি, কে জানে। হালকা একটু মনে হচ্ছিল যদি আবার কিছু যদি হয়। যাকে শুনেন, না, সমস্যা হবে না। একটা কাহিনী আপনি তো আমি অ্যাটাক আপনাকে দেন নাই। বলি। না না না, এটা দিন খালি স্ক্যান অ্যাটাক করি, দেন নাই, কিন্তু আপনি স্ক্যান করছেন না, যেটা কিনা হ্যাকিং টেকনিকের মধ্যে পড়ে। ওকে, সেটাই তো সো কথা। সো টেকনিক্যালি আপনি চেষ্টা করছেন। এই যে এই একটা কিন্তু আইন দেখলাম না, যে যদি হ্যাঁ, চেষ্টা করে চেষ্টা তাহলে করে। কিন্তু আপনার 25 লক্ষ টাকা কিন্তু জরিমানা হবে। তো এটাকে উনি তাহলে কিভাবে প্রুফ করবে যে ওই মুহূর্তে যে উনি স্ক্যান দিচ্ছিল? রেকর্ডিংটা, এগুলো হ্যাঁ, রেকর্ডিং অফ করে আসলে আমাদের শেয়ার করা উচিত। হ্যাঁ, রেকর্ডিং অফ না করে। এটা এটাও ব্যাপার না। এটা ও ব্যাপার, আচ্ছা। বিশাল ব্যাপার। আমি তো খেয়াল করিনি। সৌরভ, এই যে শেষ। আমি বলবো যে ওই সময় টয়লেটে বসেছিলাম, পেট খারাপ হয়েছিল আমার। বাড়ির লোকজন সাক্ষী দিবে। ওই কি বলে না পার হচ্ছে, কি বলে ফ্লাজিলের কয়েকটা ভাঙা প্যাকেট ট্যাকেট দেখাই দেবো যে ওই দিনকে খাইছি। আপনারা আপনি আব্দুর নিজের রহিম রাওয়াত বাঁচানোর স্যারের জন্য সাথে যে মিথ্যা বলতেছেন এটাও কিন্তু রেকর্ড হইতেছে। আহ, তাও আব্দুর রহিম রাহাত স্যারের সাথে আপনারা সবাই একটু কমিউনিকেট করেন, কেউ ফাইসা টাইসা গেলে ওনার সাথে শরণাপন্ন হবেন, ওনারা কিন্তু ভালো কিছু ইনকাম হয়ে যাবে আর কি এই সুযোগে। ভাই আমার ইনকামের চেয়েও শরণাপন্ন না হয়ে তো উপায় নাই যদি আদালতে আসে। আহ, এটা হচ্ছে কথা। কি একটা অবস্থা। আচ্ছা, তো রেকর্ড টেকর্ড না থাকলে কিছু জিনিসপত্র দেখেন। আচ্ছা, রেকর্ড আমরা ক্লোজ সবচেয়ে করবো, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা সবচেয়ে শেষ বড় করি কথা, কাজটা। হুম। সবচেয়ে বড় কথা, মানে এই সৌরভ ভাই কি করছেন সেটাও বইলা দিছেন, আবার মানে ধরলে কি কি বলবেন সেটাও বইলা দিছেন। এখানে আবার আরেকটা কথা বলেছি, আমি তো প্রথমে বলে দিছি যে এটা ভুল করে ঝুলে ঝুলে হয়ে গেছে, সেটুকু কিন্তু রেকর্ড হয়েছে। আমি যে ভুলে করছি সেটাও কিন্তু চলে গেছে। আমাকে এতটাও বোকা ভেবেন না। ভুলে বলছেন, এখন তাই বলে কি করছেন? ভুলেও তো অপরাধ করছেন, ভাই তাই না? ভুলে আপনি খুন করে ফেলাইছেন, আপনি কি ফাঁসি দিবে না? বাংলাদেশের না আইনে কিন্তু এখানে ভুলে এখানে করলেও ব্যাপার, মাইর দেয়। না এখানে ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে করেন যে ভুলে কাজটা হয়ে গেলে পরে সেক্ষেত্রে এখন বিজ্ঞ একজন আইন বিশারদ আছে, আমি তো এখানে কথা ভাই বলার ইয়ে রাখি না। আইন বিষয়ক লোকজন ভাই চিন্তা করেন যে আপনার ফাদার মাদার না, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে গিয়ে এরা আপনার কর্পোরেট, বুঝছেন? এরা আপনারা সামনে ধরবে, বুঝছেন না? শুনেন, মেইন কথা হচ্ছে কি যে আপনার শাস্তি হবে।
ওই যে একটা কথা আছে না যে গরম মাথায় খুন করেছে এই বলে তাকে 4 বছরের সাজা মওকুফ করা হলো, তার মানে এই না যে তার সাজা থেকে তাকে বাতিল করে দেওয়া হলো বা সে খালাস পেয়ে গেল, তা কিন্তু না। না হ্যাঁ, না। শাস্তি আপনাকে পাইতেই হবে। তো এটা অপরাধ করেন গরম মাথায় ঠান্ডা আপনার মাথায়। সর্বনিম্ন একটা শাস্তি আপনাকে দিতে পারে, বুঝছেন? সেটা কি জানেন? সেটা হচ্ছে কি আপনি কখনো কম্পিউটার ডিভাইস এগুলো কিছু ধরতে পারবেন না। সুন্দর শাস্তি। আচ্ছা আসি, শেষ করি, আমাদের ক্লাসটা খুব একটা বেশি বড় ক্লাস না, সেটা ছোট ক্লাস, সমস্যা নাই। তো নেক্সট হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করে, এই যে এই জিনিসটা একটু ক্লিয়ারলি একটু বুঝি। সেটা হচ্ছে কি যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা ওয়েবসাইট, মনে করেন আপনি অন্য ওয়েবসাইটে বাদ, আপনি অন্য কোনো ওয়েবসাইটে আক্রমণ দিচ্ছেন না, অন্য কোনো ওয়েবসাইটকে ডিফেসও করতেছেন না, আপনি ফেসবুক গুজব ছড়াচ্ছেন না, আপনি কারো কোনো কিছুতে করছেন না, নিজেই একটা ওয়েবসাইট খুলে বসে আছেন, তাহলে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ করা বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশালীল বা সংশ্লিষ্ট অবস্থায় বিবেচনায় কেউ পড়লে বা শুনলে নীতিভ্রষ্ট অথবা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারে, বা যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলা অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, ব্যক্তি বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, হ্যাঁ আঘাত করে বা করতে পারে, বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলেও কিন্তু এটাকে সাইবার ক্রাইম বলে কিন্তু গণ্য করা হবে। এই জিনিসটাকে বুঝতে পারলাম কিনা, আপনারা অন্য কোথাও আক্রমণ করেন নাই, নিজেই ওয়েবসাইট খুলছেন, ওয়েবসাইট খুলে নিজেই আপনি সেখানে বসে মনে করেন যে নানা কিছু বলতেছেন। এখানে একটা কথাও কিন্তু আছে, দেখেন আমি এখন একটা কথা বলি, জিনিসটা কিন্তু এভাবে হয়তো বা অনেকেই চিন্তা করছেন বা হয়তো চিন্তা করেন নাই। সেটা হচ্ছে যে আমি তো এই যে বসে বসে আপনাদেরকে এই যে এথিক্যাল হ্যাকিং দেখাইতেছি, তার মানে এই না যে আমি একটা ওয়েবসাইট খুলবো এবং সেই ওয়েবসাইট খুলে যদি আমি এখন সব জায়গায় যদি এরকম করে হ্যাকিং করতে থাকি, শেখাই থাকি, শেখায় না, আমার টিউটর মানে অনেক কিছু করি, তাহলে কিন্তু আমি কিন্তু সাইবার ক্রাইম কিন্তু ফেস করতে পারি, আমাকে কেউ চার্জ করতেই পারে। বুঝলেন কিন্তু ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। আমি আপনাদেরকে খুব রিসেন্ট একটা দেই, সেটা হচ্ছে ইউটিউবে আগে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এই হ্যাকিং এর টিউটোরিয়াল ছিল, বাট ইউটিউবের হচ্ছে খুব রিসেন্টলি ওদের পলিসি চেঞ্জ হওয়ার জন্য যত রকমের হ্যাকিং টিউটোরিয়াল আছে এটা কিন্তু আস্তে আস্তে সবাই নামাই দেওয়া শুরু হয়েছে, ইউটিউব নিজেই নামাই দিচ্ছে। ইউটিউব ডাইরেক্ট ওদের পলিসি ডিক্লেয়ার দিয়ে দিছে, হ্যাকিং টাইপের কোনো টিউটোরিয়াল দিলে সেইটা ভিডিও কিন্তু আমরা খাইয়ে দিব। আচ্ছা, এখন আপনি কি আবার তো নিত্য নতুন ভিডিও তো আপলোড হচ্ছে দেখি। আমি তো গত বছরই তো একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ ভিডিও আহ, দেখছেন, ওটা যখন অ্যালগোরিদমে পড়বে বা কেউ রিপোর্ট করবে তখনই কিন্তু ওই জিনিসটা পরে তারা আবার নামাই দিবে। বুঝতে এই পারছি। জন্য সবাই আগের থেকে বলে দেয় যে যা দেখানো হচ্ছে সম্পূর্ণরূপে এটা এডুকেশনাল পারপাস, এই জিনিসটা শিক্ষার জন্য দেখানো হচ্ছে, যদি কেউ তার পার্সোনাল গেইন কাজের দিকে, পার্সোনাল গেইনের জন্য কেউ কাজ করে তাহলে আমি যে ভিডিও বানাচ্ছি এই জন্য আমি কিন্তু দায়ী নই, এটা কিন্তু সবাই কিন্তু বলে। তারপরেও এত বইলে তো লাভ নাই, তাই না? আপনি জগৎ অবশ্যই। সংসার উদ্ধার করার জন্য আপনি নিজের হাতে আইন তুলে দিয়ে কিছু খুনিকে আপনি নিজেই মার্ডার করে ফেললেন, তাহলে কি আর আপনি কি আর বেঁচে যাবেন নাকি আইন থেকে? আপনার তো শাস্তি হবে, মার্ডারের শাস্তি তো আপনারও হবে। আপনি নিজের হাতে আইন তুলে নিছেন কেন? এটার উপর আলাদা একটা আপনাকে আলাদা করে চার্জ করা হবে। জি। দেন আমি মানে আগে আইন কালকে নিজে তো একটা তুলছেন ভিডিও আবার ডাউন, আইনও ভাঙছেন। কালকে একটা ভিডিও আপলোড হয়েছে আর আজকে নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, লোকেটা আগে ডাউনলোড করে আসে জানেন। হ্যাঁ, এরকম অনেকেই কিন্তু এরকম নাম করা অনেক ইউটিউবে যারা হ্যাকিং দেখাইতো অনেকেই কিন্তু নামাই দিছে ভিডিও, নিজেরা নামাইছে চ্যানেলকে সিকিউর রাখার জন্য, অনেকে আবার ফোর্সফুলি ভিডিও গুলাকে ডিসেবল করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তো এটাও কিন্তু একটা কিন্তু ডেঞ্জারাস একটা পয়েন্ট, চাইলেও কিন্তু একটা মানুষ কিন্তু ওয়েবসাইট খুলে নিজেই কিন্তু এটা করতে পারে না। বুঝতে পারলাম বিষয়টা? জি, তাহলে শিখার জন্য এখন জি কি স্যার। করা যেতে পারে? ইউটিউবে সাপোজ পাইলাম না, শেখার জন্য কি বুঝি নাই। তখন শেখার ক্ষেত্রে কোথায় যেতে, মানে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা স্যার, আমার তো এটা তো ছিল এখানে, আমি তো ভুলেই গেছি, এখানে বহুদিন পর স্লাইডটা খুললাম তো।
ওই যে দুইটা ল দিয়েছিলেন ওইগুলোর হ্যাঁ এখানে এই আছে যে হ্যাঁ ডিটেলসটাও আছে আপনার ওইটাও হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি এটাও শেয়ার করে দিচ্ছি। তো এখন আহ এটা তো হইতেছে আমাদের ছোট আর কি মিনিমালিস্টিক ক্লাস আর কি। আরো এটা একসময় বড় ছিল, এটা আমার এই যে কি বলে সঙ্গী সাথীরা স্লাইডটা আরো চেঞ্জ করে ফেলছে আর কি, আরো ছোট করে ফেলছে, এটাকে আরো ডিটেলস ভরা ছিল আর কি স্লাইডে। তো যাই হোক আমি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি লিঙ্ক গুলা, যা লিঙ্ক দিচ্ছি সবই শেয়ার থাকবে। তো এন্টায়ার ক্লাসের লেকচার অনুসারে আমরা আইনগুলা তো সবকিছু মনে রাখতে পারবো না, খুবই স্বাভাবিক, এটা আমার নিজেরই মনে থাকে না। কিন্তু একটা জিনিস আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো, খুব কমন একটা সিস্টেম, ওই যে বাংলা সিনেমার মতো যে আমরা আইন জানি আর না জানি, এতটুকু তো জানি যে মার্ডার করলে 14 বছরের জেল হয়। তো এতটুকু আমরা জানি যে কারো কারোর কাছ থেকে পারমিশন না নিয়ে আমরা কখনো কারো সিস্টেমে আমরা হাত দিব না, সেটা সামান্য আপনার ফোন হোক না কেন, ল্যাপটপ হোক না কেন, পারমিশন না নিয়ে আপনারা কখনো অন্যের ফোনে হাত দিবেন না, অন্যের ল্যাপটপে হাত দিবেন না। হ্যাঁ, অনেকের একটা বাজে অভ্যাস আছে যে ফোনে হাত দিয়ে প্যাটার্ন লক হুদাই ঘুরায়। এটা যদি কেউ ভিডিও করে যদি চার্জ করতে চায় তাহলে কিন্তু এরকম ডিজিটাল অ্যাক্টে কিন্তু সে কিন্তু ফান্দে পড়ে যাবে কিন্তু। বুঝতে পারলাম। আর জি স্যার। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি যখন আমরা পারমিশন নিব অবশ্যই কিন্তু আমরা রিটেন পারমিশন নিব। আমি রিটেন পারমিশন নেওয়ার কথা কিন্তু পেনিট্রেশন টেস্টিং ওই যে যে ইয়াটা ছিল রিপোর্ট মেকিং ক্লাসেও কিন্তু আমি একবার কিন্তু বলেছি, আমি মনে হয় ডকুমেন্টটা শেয়ার করে দিয়েছিলাম। তো ওটা তো অনেক বড় জিনিস, ছোট্ট একটা এনডিএ করে নিতে পারেন, সরি এনডিএ না, মানে ছোট্ট একটা এগ্রিমেন্ট করে নিতে পারেন এক পেজে, যেখানে আপনারা দুজনে এগ্রি গেলেন যে অন্যের ডিভাইসে আপনি আসলে হাত দিতে পারবেন। হ্যাঁ, মানে বিষয়টা এরকম না যে ঠিক আছে বন্ধু বান্ধবের ফোন হাতে নিচ্ছি, বন্ধু বান্ধবদের কিছু বলবে না, স্বাভাবিক এটা, বাট নিজের সিকিউরিটি নিজের কাছে, এই জিনিসটাকে সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, বাহার থেকে বেরোলে অবশ্যই কিন্তু কমন সেন্স নিজের পকেটে করে নিয়ে বেরোন, বাসায় কিন্তু রেখে যায় না, কারণ যে কোনো সময় যে কোনো অবস্থায় কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। আপনারা এখানে যারা আছিলাম, আজকে তো মনে হয় 10 জন মনে হচ্ছে না, 15-16 জন আছি। তো যারা এখানে আছি, আপনারা যদি ফেসে যান আর না যান, আপনাদের যে পরিমাণ রিস্ক, আপনারা তো এখানে আছেন 15 জন, আমার রিস্ক হইতেছে প্রায় 15 গুণ বেশি আপনাদের থেকে। কি জন্য? কারণ হচ্ছে আমি আপনি আপনাদেরকে শিখাইছেন। এগুলো আপনি দেখাইতেছি। টিচার। ঠিক আছে। তো এই জন্য অনেক এই বিষয়গুলো সম্বন্ধে খুব ভালোভাবে আমাকে রাখতে হয়, মানে খেয়াল রাখতে হয়। আমাকে ফাঁসাই দেওয়া কোনো বিষয় না। আপনারাও আপনাদের ফাঁসাই দেওয়া যতখানি ইজি, আমাকে ফাঁসাই দেওয়া তার থেকেও আরো প্রায় 15 গুণ ইজি। হুম। আপনাদের তাহলে তো লিখিত চুক্তি নেওয়া উচিত ছাত্র ভর্তি হওয়ার পর থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা হইতেছে বিষয়। হ্যাঁ, তারপরও নন একটা ভার্বাল একটা চলেই আসে। আমরা এই জন্য কি করাচ্ছে, আমাদের এই জন্য আপনাদের কিন্তু হ্যাকিং পড়াইতেছি না, আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি পড়াইতেছি হচ্ছে ইসি কাউন্সিলের যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার যে ইয়া এক্সাম, সেই এক্সামের প্রিপারেশন। এটাও কিন্তু এক ধরনের হইতেছে কি বলে ভার্বাল কি বলে এনডিএ বলা যায়। যে এই কোর্সটা হচ্ছে আইটি এক্সপার্টিসদের জন্য কোর্স, এবং ওই কোর্সের ভিতরে এমন কোনো কিছু নাই যে কোর্সের মধ্যে আপনি একদম ভয়ানক রকমের সাইবার ক্রাইম করবেন, কিন্তু সাইবার ক্রাইম কিভাবে করতে হয় সেই জিনিসগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। তো তাহলে জিনিসগুলো তাহলে বুঝতে পারলাম। সবাই এই জিনিসটাকে মাথায় রাখবো যে কোন রকম করে কারো পারমিশন ছাড়া আমরা কিন্তু এই কাজগুলি করব না। ওকে। আর পারমিশন নিতে গেলে আমরা অবশ্যই রিটেন পারমিশন নিব, এই দুইটা জিনিস সবসময় মনে রাখবো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মোটামুটি একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমরা সিকিউর হয়ে গেলাম। আর অনলাইন ব্যবহার করার ক্ষেত্রেও দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এমন কোনো বিভ্রান্তি সৃষ্টি করে বা এমন কোনো কিছু ঘটে যেটার জন্য আপনি আসলে ফেঁসে যেতে পারেন, এরকম কোনো কিছু নিজে না করবেন। অথবা সেটা যদি কেউ করেছে এই বিষয়ে আপনারা কমেন্ট করে হলেও, শেয়ার দিয়ে হলো, লাইক দিয়ে হলো, কোনো রকমের কোনো কিছুতে আপনারা জড়াবেন না। কারণ একবার যদি এই কেস কাটতে ফেসে যান, এখানে বের হওয়াও তো কোনো কঠিন, অনেক কঠিন, কারণ কেস যখন দেয় একটা দেয় না, 4-5টা কেস কিন্তু একবারে মারা হয়। আর সেই সাথে যদি আপনি বেরও হয়ে যান, সারা জীবন কিন্তু পুলিশের রেকর্ড লিস্টে কিন্তু আপনার নাম থাকবে যে আপনার এগেনস্টে কিন্তু এই অভিযোগ করা হয়েছিল এবং আপনি এখান থেকে বের হয়েছেন।
ভাইয়া ক্লাস কি শেষ? এটা কথা মনে পড়ছিল। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আর পরে অ্যাটেন্ডেন্সও নিয়ে নিব। হুম, দাঁড়ান, রেকর্ডিংটা অফ করে দেই। একদম স্টপই করে দিই, যাতে আমার একবারেই রেন্ডার হওয়া শুরু হয়ে যায়।